সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইউনিক লার্নের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ সকল স্টুডেন্টকে জানাই স্বাগতম। আপনারা যারা আমার এর আগে যে ক্লাসটা আইসিটি ক্লাসটা নিছিলাম, এই ক্লাসটা যারা করছেন, মানে এর আগে যে ক্লাসটা আপনারা নিছি, এই ক্লাসটা যারা করেন নাই তারা অবশ্যই ওই ক্লাসটা করে তারপরে আপনারা এই ক্লাসটা দেখবেন। যদি ওই ক্লাসটা না দেখে আপনারা এই ক্লাসটা দেখেন তাহলে আপনারা এই যে সংখ্যা পদ্ধতির যে বিষয়টা এটা কিন্তু পরিপূর্ণভাবে জানতে পারবেন না। কারণ সংখ্যা পদ্ধতি যে কোথা থেকে আইছে, কোথা থেকে এর উৎপত্তি, কিভাবে আইছে এর একটা বেসিক ক্লাস কিন্তু আমরা আগে অলরেডি দিয়ে ফেলছি। তাহলে আমরা প্রথমে কি করতে হবে? আমাদের আগে যে ক্লাসটা নিছি ওই ক্লাসটা আপনাদের আগে দেখতে হবে, দেখে দেন তারপর আমরা এখানে আসতে হবে। ঠিক আছে? তাহলে আপনাদের জন্য সেটা ভালো হবে। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হলো সংখ্যা পদ্ধতিতে আমি বলছিলাম যে আমাদের সংখ্যা পদ্ধতি মূলত ২ টা ভাগে ভাগ করা হয়। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে বলছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে যে সংখ্যা পদ্ধতির বেস থাকবে, স্থানীয় মান থাকবে, আর একটা হলো কি থাকবে? ভিত্তি থাকবে। এখন আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো কি থাকবে না, স্থানীয় কোনো মান থাকবে না, এটা আমি বলে দিচ্ছিলাম। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা একটা প্রাচীন সংখ্যা পদ্ধতি যেটা এখন আর ব্যবহার করা হয় না। এখন ব্যবহার করা হয় কোনটা? পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে মূলত ৪ ভাগে ভাগ করা হয়, সেটা বলছিলাম বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর হলো দশমিক। এই ৪ টা ভাগে ভাগ করা হয়। এবং আমি ওই ক্লাসে লাস্টে বলছিলাম এই যে ৪ টা ভাগে ভাগ করা হয়, এই ৪ টা ভাগের ভিতরে যে সংখ্যার যে রূপান্তর এই রূপান্তরটাই মূলত আমরা এখানে শিখবো এই সংখ্যা পদ্ধতিতে, যেটা হলো আইসিটির আপনার ৩য় অধ্যায়ের ১ম অংশে। এবার আসি আমাদের মূল যে পড়াটা বা মূল যে ক্লাসের যে বিষয়টা সেটা। আচ্ছা, এবার আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে নিয়ম এই নিয়মকে মূলত ৩টা ভাগে ভাগ করছি। সেই নিয়ম ৩টা এখানে লিখে রাখছি। ১ নাম্বার হলো কি বলছি যে দশমিক থেকে অন্য সংখ্যায় রূপান্তর। ১ নাম্বার কি বলছি? দশমিক থেকে অন্য সংখ্যায় রূপান্তর। এখানে অন্য সংখ্যা বলতে এখানে বোঝানো হয়েছে যে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। এটাকে সাধারণত কি বলা হয়েছে? অন্য সংখ্যা। আচ্ছা, ২ নাম্বারের নিয়মে বলছিলাম অন্য সংখ্যা থেকে দশমিকে রূপান্তর। মানে ১ নাম্বারে হলো দশমিক থেকে অন্য সংখ্যায় আর ২ নাম্বারের নিয়ম হলো অন্য সংখ্যা থেকে দশমিকে। তার মানে সম্পূর্ণ কিন্তু বিপরীত। আর ৩ নাম্বার যে নিয়মটা হবে সেটা আমাদের কোনো দশমিক সংখ্যা থাকবে না। দশমিক সংখ্যা বাদে আর বাকি যে ৩ টা সংখ্যা আছে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল এই ৩ টা সংখ্যার ভিতরে যখন রূপান্তরটা শিখবো সেটা আমাদের ৩ নাম্বার নিয়ম। তাহলে আমি বলছি যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের নিয়মকে কয়টা ভাগে ভাগ করা হয়? ৩ টা ভাগে। একটা হলো দশমিক থেকে অন্য সংখ্যা রূপান্তর, ২ নাম্বার নিয়ম হলো অন্য সংখ্যা থেকে দশমিকে রূপান্তর। আর ৩ নাম্বার নিয়মে বলছি যে সেখানে কোনো দশমিক সংখ্যা থাকবে না। তাহলে কি থাকবে? বাইনারি থাকবে, অক্টাল থাকবে এবং হেক্সাডেসিমাল থাকবে। আচ্ছা, এবার আসি আমাদের এই ৩ টা নিয়ম যখন আমরা পরিপূর্ণভাবে শিখব তখন এই যে ৪ টা সংখ্যার ভিতরে যতভাবে রূপান্তর করা যায় সবভাবে রূপান্তর আমরা সুন্দরভাবে শিখতে পারবো। তাহলে আজকে যে পড়া বা আজকে যে আমার যে পড়ানোর যে টপিকসটা বা যে বিষয়টা সেটা হলো আজকে আমরা শিখবো দশমিক থেকে অন্য সংখ্যা রূপান্তর শিখবো শুধুমাত্র। ঠিক আছে? এবং পরবর্তী আর বাকি যে ২ টা নিয়ম আছে এই ২ টা নিয়ম আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখবো? দশমিক থেকে অন্য সংখ্যা রূপান্তর এটা শিখবো। তাহলে এই দুটো আমি মুছে দিলাম। আচ্ছা, এখন দশমিক থেকে অন্য সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদের কোন সংখ্যা আপনাকে দেওয়া থাকবে। যেমন মনে করেন যদি কোন প্রশ্নে আপনার দেওয়া থাকে যে এখানে ৫৫.৬৭ এটা মনে করেন আপনার আছে হলো দশমিকে, এটাকে আপনাকে রূপান্তর করতে হবে কিসে? এই যে বিভিন্ন সংখ্যা বলছে তার মানে এটা আপনার হতে পারে বাইনারি, হতে পারে আপনার এটা অক্টাল, হতে পারে এটা হলো হেক্সাডেসিমাল। তাহলে অন্য সংখ্যা বলতে আমার বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল ৩ টা সংখ্যার ভিতরে যেকোনোটা হতে পারে। আচ্ছা, এবার আসি আমাদের এটা আছে কিসে? এইখানে। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে এটা আমরা চিনব কিভাবে? তাহলে আমরা এর আগের ক্লাসে শিখছিলাম বাইনারিতে বেস থাকে কয়টা? ২ টা। তাহলে এখানে সেই ২। অক্টালে বেস থাকে কয়টা? ৮ টা। মানে ৮ টা মৌলিক অ্যা প্রতীক থাকে। তাহলে সেটা হলো কি ৮। তার মানে হেক্সাডেসিমালে কয়টা থাকে? ১৬ টা। আর আপনার দশমিকে কয়টা থাকে? দশমিক হলো ১০। তার মানে এটা দ্বারা বোঝাতে চাচ্ছি আমরা বেস দেখে চিনতে পারবো এটা দশমিক। বেস দেখে চিনতে পারবো এটা বাইনারি। ৮ আছে তার মানে এটা কি? অক্টাল। এটা আমরা কি দেখে চিনতে পারবো? এটা আমরা মূলত বেস দেখে চিনতে পারবো। তার মানে আমার দশমিকে আছে, আমাদের বাইনারিতে যেতে হবে, অক্টালে যেতে হবে এবং কোথায় যেতে হবে? হেক্সাডেসিমালে যেতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের এই যে অঙ্কটা লিখছি আমি এখানে একটা সংখ্যা লিখছি। এই সংখ্যানে দেখেন এই যে এখানে ডট দিছে। এই ডটটাকে সাধারণত কি বলা হয়? দশমিক বা রেডিক্স পয়েন্ট।
এই রেডিক্স যে পয়েন্টটা আছে এর যে পূর্বে বা এর যে বাম পাশের যে অংশটা আছে এটাকে সাধারণত বলা হয় হলো কি পূর্ণ সংখ্যা, এবং এর পরে যেটা আছে সেটাকে বলা হয় ভগ্ন অংশ। তাহলে এইখানে আমাদের নিয়ম আছে দুইটা, এখানে নিয়ম আছে কয়টা? দুইটা। পূর্ণ সংখ্যার জন্য একটা নিয়ম আছে, ভগ্ন অংশের জন্য কি একটা নিয়ম আছে। তাহলে আমরা আলাদা আলাদা করে লিখি। তাহলে আমরা এখানে প্রথম লিখি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা লিখে এখানে আছে কত? 55। তাহলে 55 কে আমি কোন সংখ্যায় নিয়ে যাব সেটাকে আমাকে প্রথম ফোকাস করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যাকে এখানে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের এই সংখ্যা যখন রূপান্তর করব, এক নাম্বার নিয়মেরটা হলো যখন কোনো পূর্ণ সংখ্যাকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করব, যে সংখ্যা নিয়ে যাব সেই সংখ্যার বেস দিয়ে কি হবে? ভাগ হবে। তার মানে হলো পূর্ণ সংখ্যাকে আমি যদি বাইনারিতে নিয়ে যাই তাহলে 2 দিয়ে ভাগ হবে, যদি অক্টালে নিয়ে যাই তাহলে 8 দিয়ে ভাগ হবে, যদি আমি হেক্সাডেসিমালে নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ হবে? 16 দিয়ে ভাগ হবে। তার মানে আমাদের এইটা যে সংখ্যা আমি নিয়ে যাব সে সংখ্যার বেস দিয়ে আমার কি হবে? ভাগ হবে। কাকে ভাগ হবে? পূর্ণ সংখ্যাকে, ভগ্ন অংশকে কিন্তু না। তাহলে আমরা এখানে প্রথম বাইনারিতে যদি নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ হবে? 2 দিয়ে ভাগ হবে। তাহলে এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 55 এর ভিতরে কত বাদ যায়? তাহলে এইটা কিন্তু আমার ভাগ করতে হবে। তাহলে 2 55 এর ভিতরে কত বাদ যাবে? তাহলে এখানে 2 আপনার 55 এর ভিতরে উম 27 বাদ যায়। তাহলে 27 25 জন্য 50 আর 2 হলো 4, তার মানে 54, 27 হাতে থাকে কত? 1। এই তার মানে এখানে নিয়মটা হলো আপনার যে এই যে 2 টা, এখানে নিয়মটা হলো কি এই যে 2 দিয়ে আমি 55 কে ভাগ করব। তাহলে 2 55 কে যদি আমি ভাগ করি তাহলে 2 55 আমার 27 বাদ যায়। তাহলে 27 গুণন কত হয়? 54। তাহলে হাতে থাকে কত? 1। ওই হাতে যে একটা থাকে ওই একটা এখানে বসবে। তাহলে এখানে সবথেকে মূল বিষয় হলো এইটাকে, এই 2 দিয়ে আমি 55 কে ভাগ করব। ভাগ করে এখানে আমরা কি বলবো? ভাগফল বসাবো আর এখানে আমরা ভাগশেষ বসাবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার 2 দিয়ে ভাগ করব। করে এইটাকে এখন সম্পূর্ণ নিঃশেষ করে ফেলবো। তাহলে আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি 27 কে ভাগ করি তাহলে কত হয়? 13 দুগুণ 26। তাহলে এখানে হবে কত? 13। 13 দুগুণ 26। তাহলে আমার ভাগশেষ থাকছে কত? 27 আছে, তাহলে 1। তাহলে সেই 1 টা আমার এখানে বসবে। আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 এখানে কত হবে? 6 দুগুণ 12, হাতে থাকে কত? 1। মানে 12, আর এখানে 13 আছে তাহলে হাতে 1 থাকে। আবার এখানে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। 2 6 এর ভিতরে কয় বাদ যায়? 3 বাদ যায়। তাহলে এখানে 3 দুগুণ 6, হাতে কিছু আছে? নাই। তাহলে হাতে কিছু না থাকলে এখানে আমাদের কি হবে? শূন্য। আবার 2 দিয়ে। 2 3 এর ভিতরে 1 বাদ যায়। হাতে থাকে কত? তাহলে ভাগশেষ 1। আবার এখানে 2 1 এর সাথে ভাগ হবে। 2 1 এর সাথে যখন ভাগ করব তাহলে 2 1 এর ভিতরে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হলো যখন আমি যেটা দিয়ে ভাগ করব এবং যাকে ভাগ করব সে যদি ছোট হয় তখন এর সোজা আমি শূন্য দেব এবং সেই 1 টা এখানে লিখে দেব। বাস। এখানে কথা হলো এখানে মনে করেন 8 আছে, এখানে আছে 2। তাহলে 2 ছোট থাকলে 2 টা আমি এখানে লিখে দেব। তার মানে যেটা ছোট থাকবে সেটা আমরা এখানে লিখে দেব, এখানে শূন্য লিখে দেব। এইখানে আমাদের কি নিঃশেষ করে ফেলছি, মানে 0 করে ফেলছি? যদি নিঃশেষ হয়ে যায় তাহলে আমাদের কিন্তু এই পর্যন্ত ভাগ করা শেষ। যতক্ষণ এখানে শূন্য না আসবে ততক্ষণ আমি ভাগ করতেই থাকবো। আচ্ছা, ভালো কথা। তাহলে এবার এখান থেকে আমাদের কি করতে হবে? এই যে একটা দিছি। এবার এখানে আমি একটা বিষয় লিখি, সেটা হলো যে এখানে আপনার হবে MSB। আচ্ছা, এই যে দুটো জিনিস লিখলাম, এইটা লিখছি এমএসবি, এখানে লিখছিল এলএসবি। তার মানে এমএসবি মানে হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এখানে এলএসবি এর পূর্ণ হলো কি? লার্জ সিগনিফিকেন্ট বিট। তার মানে এই মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, এবং লার্জ সিগনিফিকেন্ট বিট মানে হলো কি? সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা। তার মানে এইটা যে আমি এইভাবে দিছি তার মানে হলো যে আমরা এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর এটা কিন্তু অলরেডি আমরা কি করে ফেলছি? এই যে পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে ফেলছি। বাইনারিতে রূপান্তর করার সময় এইখান থেকে আমরা নিচের থেকে কি করবো? উপরে লিখতে লিখতে যাব। তাহলে নিচের থেকে যখন উপরে লিখবো তখন আমাদের আছে হলো কত? অন অন জিরো, অন অন অন। এই এবার এখানে দশমিক আছে, এখানে আমি ঠিক দশমিক দিয়ে দেবো। এবার কথা হলো যে আমার এই যে দশমিকটা আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের
এই যে একটা, এটা কি বলছি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, তার মানে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, এটা সব থেকে বড় সংখ্যা। আর এইটাকে কি বলছি, এলএসবি, মানে লাস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা। তার মানে এখানে সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা কত, এটা। ঠিক আছে, এইভাবে আমরা এটা লিখতে হবে। এটা অনেক সময় আপনার এমসিকিউ তে আসে, এমসিকিউ তে খুবই গুরুত্বপূর্ণ, যে এমএসবি এলএসবি এর পূর্ণরূপটা কি, তখন আমরা কিন্তু ওইভাবে লিখতে পারি বা বলতে পারি। আচ্ছা, এবার আসি, আমি এখানে আবার একটু রিপিট করি, যে আমাদের ১ নাম্বার নিয়ম হলো দশমিক থেকে অন্য সংখ্যায় রূপান্তর। আর অন্য সংখ্যায় যখন আমরা রূপান্তর করব, তখন আমাদের সংখ্যাকে মূলত দুটো অংশে থাকবে, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। আর পূর্ণ সংখ্যাটা যে সংখ্যা নিয়ে যাব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করব। আমরা বাইনারিতে নিয়ে গেছি তাই প্রথমে ২ দিয়ে ভাগ করছি। এবার যদি আমরা অক্টালে নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ করব, ৮ দিয়ে ভাগ করব। তাহলে এখানে আছে কত, ৫৫। পূর্ণ সংখ্যা, তাহলে এখানে আছে কত, ৫৫। তাহলে লিখলাম ৫৫। তাহলে ৫৫ কে কত দিয়ে ভাগ করব, ৮ দিয়ে ভাগ করব। তাহলে ৮ দিয়ে যদি আমি ৫৫ রে ভাগ করি, তাহলে ৮ ৫৫ কত বার যাচ্ছে, ৫ ৮ টা ৪০, ৬ ৮ টা ৪৮, ৭ ৮ টা ৫৬। তাহলে এখানে হলো কি ৬ ৮ টা ৪৮, তাহলে ৬ গেল। তাহলে ৪৮ থেকে আমি কত পর্যন্ত যাব, ৫৫ পর্যন্ত, তাহলে থাকে কত, ৭। তাহলে এই যে ৭, এই ৭ কিন্তু আমাদের ভাগশেষ, আর এটা হলো ভাগফল। এবার আবার ৮ দিয়ে ভাগ হবে, ৮ ৬ এর ভিতরে যায়, যায় না, কারণ আমি এখানেই বলছিলাম যে যখন আমার যেটা দিয়ে ভাগ করব, যাকে ভাগ করবো সে যদি ছোট হয়ে যায়, তাহলে এখানে শূন্য হয়ে যাবে, এবং এই ৬টা এখানে হয়ে যাবে। এবং এখানে সেম ভাবে এখানে হলো এম এস বি, এটা হলো এল এস বি। আচ্ছা, আচ্ছা, এইখানে আমরা তাহলে এটা আবার লিখতে পারি কত, এখানে আমরা লিখতে পারি যে ৬ ৭, এখানে আমার দশমিক, কারণ এই দশমিকের এই পাশে অংশ করছে, এজন্য আমরা সেইভাবে লিখছি। আচ্ছা, পরে আমাদের অক্টাল হয়ে গেল, এরপরে হলো কি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালও কিন্তু আমার সেম নিয়ম, সেম নিয়ম মানে কি, এটাও পূর্ণ সংখ্যা আছে, এটাকে আমি যখন আমরা কি করব, অক্টালে নিয়ে যাব, তখন আমাদের কি ৮ মানে ১৬ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে পরেরটা আবার লিখি, পূর্ণ সংখ্যা, তাহলে এখানে আছে কত, ৫৫। ৫৫ রে কত দিয়ে ভাগ করতে হবে, ১৬ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ৫৫ রে দিয়ে যদি আমরা ১৬ দিয়ে ভাগ করি, ৫৫ কে কত দিয়ে ভাগ করব আমরা, ১৬ দিয়ে। তাহলে এখানে ক্যালকুলেটর আমরা অনেক সময় করতে পারি, যে বড় ভাগগুলো সেটা হলো ১৬ দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে হচ্ছে ৩, কত হচ্ছে, ৩। ৩ যখন হবে, এটা কিন্তু আমাদের ভাগফল। কিন্তু এখানে ৩ দশমিক সামথিং কিছু আসবে পয়েন্টের পরে। কিন্তু পয়েন্টের পরেরটুকু আমরা নেব না। পয়েন্টের আগে যেটুকু আছে সেটুকু নেব। এটা হলো ভাগফল। এবার আমরা ভাগশেষটা কিভাবে বের করব? দেখেন, এই ভাগফলের সাথে আমাদের যে ভাজক, মানে এই যে ১৬, এই ১৬ আমরা কি করব, গুণ করব। তাহলে ১৬ গুণ হলো ৩। তাহলে এই দুটো যখন আমরা গুণ করব, তখন আমাদের ৪৮ হইছে। এই ৪৮ এর সাথে এই ৫৫ টা আমরা কি করব, বিয়োগ করব। এই ৫৫ এর সাথে বিয়োগ করলে আমাদের কি পাওয়া যাবে, ভাগশেষ পাওয়া যাবে। আর ভাগশেষটা আমরা এখানে লিখব ৭ ৫ এ ৭। এবার আবার ১৬ দিয়ে ভাগ করব। তাহলে ১৬ দিয়ে যখন ৩ কে ভাগ করা যায়, যায় না। যখন ভাগ করা না যাবে, তখন আমাদের এখানে ০, এখানে ৩ হয়ে যাবে। আর এখানে সেম ভাবে লিখব এমএসবি এলএসবি। তাহলে এখানে কত হচ্ছে, ৩৭। এই, তাহলে আমি আবার বলি, যে আমাদের ১ নাম্বার নিয়মে দশমিক থেকে অন্য সংখ্যায় রূপান্তর। আর ১ নাম্বার নিয়মের মূল কাহিনী হলো আমাদের সংখ্যাটা দশমিকে থাকবে, আমাদের অন্য সংখ্যায় যেতে হবে। তাহলে এই দশমিকের সংখ্যাটা থাকে মূলত দুটা ভাবে, একটা পূর্ণ অংশ, একটা হলো ভগ্ন অংশ আকারে। পূর্ণ অংশটা যখন আমরা রূপান্তর করব, যে সংখ্যায় যাবে সেই সংখ্যার বেস দিয়ে আমার কি হবে, ভাগ হবে, বাস এটাই। দেখেন, এখানে আমরা বাইনারিতে নিয়ে যাওয়ার সময় ২ দিয়ে ভাগ করছি, অক্টালের বেস কত, ৮, তখন আমরা ৮ দিয়ে ভাগ করছি। হেক্সাডেসিমালের বেস কত, ১৬, তখন আমরা কত দিয়ে ভাগ করছি, ১৬। তাহলে এই যে রূপান্তরটা করছি, এটা কিন্তু আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করছি। এইবার আমরা আসি ভগ্ন অংশের ক্ষেত্রে কিভাবে রূপান্তরশীল করব। তাহলে আমরা এক অঙ্কে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্ন অংশ ২ টা শিখতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি, এইটুকু তো আমরা পূর্ণ সংখ্যা। এইবার এই দশমিকের পরে যে এখান থেকে এইটুকু আছে, এটাকে সাধারণত কি বলা হয়, ভগ্নাংশ বলা হয়। কি বলা হয়, ভগ্নাংশ। তাহলে এখানে প্রথমে লিখি ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশে কত আছে এখানে, ০.৬৭। আচ্ছা, যেটা আছে সেটা আমরা এখানে সুন্দর করে লিখে দিলাম। এইবার এই যে দশমিক সংখ্যা যদি থাকে, মানে ভগ্নাংশ যদি থাকে, তখন কি করব? আমরা তো এর আগে শিখলাম যে পূর্ণ সংখ্যা থাকলে যে সংখ্যা যাবে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ হবে। তাহলে এখন কথা হলো, আমাদের যদি ভগ্নাংশ থাকে তখন কি করব? একটা জিনিস সবসময় মনে রাখতে হবে,
পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একটা আরেকটা বিপরীত, একটা একটা কিভাবে থাকা হয়, বিপরীত ভাবে লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ভগ্ন অংশ যেটা আছে, এই ভগ্ন অংশটা কি করব, এখানে আমরা ভগ্ন অংশটা যখন যে সংখ্যায় রূপান্তর করতে হবে, যে সংখ্যায় নিয়ে যাব, আগে পূর্ণ সংখ্যার সময় আমরা কি করছিলাম, ভাগ করছিলাম। আর এখন আমাদের পূর্ণ সংখ্যাকে মানে ভগ্ন অংশকে যে সংখ্যায় নিয়ে যাব, সেই সংখ্যার বেস দিয়ে এখন কি হবে, গুণ হবে। তার মানে পূর্ণ সংখ্যা আর ভগ্ন অংশ একটার আরেকটা বিপরীত হওয়ার কারণে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করছিলাম, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, গুণ করব। কি দিয়ে গুণ করব, এই প্রত্যেকটা বেস দিয়ে যে সংখ্যায় যাবে সেই সংখ্যার বেস দিয়ে আমাদের কি হবে, গুণ হবে। তাহলে আমরা যদি প্রথমে বাইনারিতে নিয়ে যাই, তাহলে বাইনারিতে বেস আছে কত, 2, তাহলে কত দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হবে। এবং আমরা এইভাবে একটা দাগ টেনে দেব। এবার এখানে আমরা কি করব, এই যে 0.67 গুণ 2 দিলে আমাদের কত হচ্ছে, এই 1.34। এবার নিয়ম হলো, দশমিকের আগে যদি কোনো সংখ্যা আসে আমাদের ক্যালকুলেটরে, সেই সংখ্যাটা এখানে দেবো এবং দশমিকের পরে যেটা আছে সেটা এখানে লিখবো। লিখে আবার গুণ দেবো। এই গুণটা কত সময় দিব, যতক্ষণ না আমাদের এই দশমিকের পরে জিরো জিরো না আসে ততক্ষণ আমরা গুণ দিতে থাকবো। এবার কথা হলো যে আমাদের এইটা সম্পূর্ণ লিখে কি 2 গুণ দেব, নাকি দশমিকের পরেরটুকু লিখে গুণ দেব, এটা অনেকে ভুল করে ফেলে। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা দশমিকের পরের যেটুকু আছে এইটুকু দিয়ে গুণ দেবো। তাহলে লিখবো 0.34 গুণ 2 লিখে আমরা সমানে চাপ দেবো। আমরা যদি 1.34 দিয়ে গুণ করি 2 দিয়ে, তখন কিন্তু আমাদের উত্তর ভুল আসবে, ঠিক আছে। এই জন্য আমরা কিন্তু এই দশমিকের আগেরটুকু নিব না, দশমিকের এই পরেরটুকু নিয়ে আমরা এই 2 দিয়ে গুণ করব। গুণ করে যেটা আছে সেটা লিখবো। তাহলে গুণ করলে আমাদের আসছে হলো 0.68, ঠিক আছে। এর সাথে আবার 2 গুণ হবে, কারণ আমাদের এখানে তো এখনো শূন্য শূন্য আসে নাই। এবার দেখেন এখানে কিন্তু আমরা যা আছে তার সাথে 2 গুণ করতে পারবো। কেন পারবো, কারণ আমার এখানে 1 আসে নাই। তার মানে শূন্য দেওয়াও যা, না দেওয়াও তাই দশমিকের আগে, ঠিক আছে। তাহলে এর সাথে আবার লিখলাম হলো 2। তাহলে 2 যখন গুণ করলাম তখন আমাদের এখানে যে 1.36, এর সাথে আবার কত গুণ হবে, 2 গুণ হবে। এর সাথে আবার যদি 2 গুণ করি তখন কিন্তু এই 1 আইছে, তার মানে এই 1 নেওয়া যাবে না। তাহলে আমাদের কি নিতে হবে, 0.36 গুণ দিব আমরা 2। তাহলে এখানে গুণ করলে হচ্ছে আমাদের 0.72। এবার এখানে আসি, এই যে ভাবে আমরা গুণ করছি, দেখেন আমি বলছিলাম যে দশমিকের পরে যখন আমাদের শূন্য শূন্য চলে আসবে তখন আমরা অঙ্কটা শেষ করে দেব। কিন্তু কথা হলো এইখানে আমরা দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার, মানে চারবার গুণ করার পরে ও আমাদের এখানে শূন্য শূন্য আসে নাই। তার মানে এইভাবে যদি আমরা গুণ করতে থাকি অনেক সময় দেখা গেল যে আমার বয়স শেষ হয়ে যেতে পারে, কিন্তু এখানে শেষ হতে না পারে। তার মানে আমরা কি করব, চারবার করব। কয়বার গুণ করব, চারবার। চারবার গুণ করার পরে যদি আমাদের শেষ হয় তাহলে তো ভালো, এর ভিতরে যদি না হয় তাহলে এই পর্যন্ত রেখে দেবো। এবার আগে যে অঙ্কটা আমরা পূর্ণ সংখ্যা কি করছিলাম, নিচের থেকে দাগটা উপরের দিকে দিছিলাম, এখন এর বিপরীত, তার মানে ভগ্নাংশটা বিপরীত হওয়ার কারণে এখন আমরা কি করব, উপর থেকে দাগটা কি করব, নিচের দিকে দিব। তার মানে এখানে আমাদের আগে ছিল নিচে হলো এমএসবি, এখন এখানে হবে উপরে হলো এমএসবি, আর এখানে হবে কি এলএসবি। তার মানে আমাদের এইটা কিন্তু একটু কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা এটা তাহলে কিভাবে লিখবো, এটা প্রথমে লিখবো আমাদের অন জিরো অন জিরো, তার মানে অন জিরো অন জিরো, এটা কিন্তু আমরা উত্তর পাইছি। তাহলে এমএসবি এটা কিন্তু ওপরে লিখছি, কারণ কি এইটা সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, এবং এই যে জিরো এটা কিন্তু সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা। এবার এখানে একটা মজার বিষয় হলো যে আমাদের এখানে পূর্ণ সংখ্যা যখন শিখছিলাম তখন কিন্তু এই একটা সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা হয়েছিল, কিন্তু আমরা যখন ভগ্নাংশের দিকে দিচ্ছি তখন কিন্তু আমাদের এই একটা সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা এই হয়েছে। এখন এটা হওয়ার মূল কারণ হলো যে দশমিকের সময় দশমিকের ডান পাশে যে ভগ্নাংশ আছে এটা সর্বশেষ মানে বাম শেষে যেটা থাকে এটা সব থেকে হলো কি থাকে, গুরুত্বের সংখ্যা থাকে, এবং এটা সব থেকে কম গুরুত্বের সংখ্যা। কিন্তু দশমিক থেকে যখন এদিকে যাব তখন প্রথমটা সব থেকে গুরুত্ব থাকবে, যত এদিকে যাব তত আমাদের গুরুত্বের সংখ্যা কি থাকবে, কমতে শুরু করবে, মানে বিপরীত। এইটুকুর সাথে এইটুকু সম্পূর্ণ বিপরীত থাকে। আচ্ছা, এখন আমরা অন্যদিকে না যাই আবার পরের দিকে ফিরে আসি, সেটা হলো যে আমরা মূলত শিখছিলাম রূপান্তর। তাহলে আমরা বলছিলাম যে রূপান্তর করতে হলে আমাদের দশমিক থেকে অন্য সংখ্যা রূপান্তর করতে হলে প্রথমে যে পূর্ণ সংখ্যা থাকে এই পূর্ণ সংখ্যাকে যে সংখ্যা রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করব।
আর যদি ভগ্ন অংশ থাকে, কি থাকে? ভগ্ন অংশ। ভগ্ন অংশ থাকলে আমরা কি করব? যে ভগ্ন অংশটা যে সংখ্যা যাবে সে সংখ্যার বেস দিয়ে গুণ করব। তাহলে প্রথমে বাইনারিতে নিয়ে গেছিলাম, তাই বাইনারি 2 দিয়ে কি করছি? গুণ করছি। এবার যদি আমি অক্টালে নিয়ে যাই, তাহলে অক্টালে কত আছে বেস? 8। তাহলে 8 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে হলো 0.7 এর সাথে গুণ দেব হলো 8। আচ্ছা, আরেকটা বিষয় হলো এখানে কিন্তু আমরা 0 দশমিক এইভাবে লিখবো না, কারণ লিখলে আমাদের শূন্যটা প্রথমে ভুল চলে আসবে। আমরা দশমিক এটা লিখবো, লেখার পরে এবার গুণ করব। তাহলে 0.68 গুণ হলো 8, এটা করলে হচ্ছে আমাদের 5.36। এই এবার এইখানে যেভাবে করছিলাম এখানেও সেম ভাবে আমরা গুণ করতে থাকবো, গুণ করবো, কিন্তু এই 5 কিন্তু এর সাথে গুণ করব না। আমরা কি করব? আবার গুণ করার সময় এই যে দাগের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা গুণ করব। এই 5 কিন্তু গুণ করা যাবে না। তাহলে ভিতরে আছে 3.36 গুণ হলো 8। তাহলে এটা হচ্ছে আপনার 2.88। এর সাথে আবার 8 গুণ হবে। তাহলে এখানে 8 যখন গুণ হবে তখন এই 2 নেওয়া যাবে না, ভিতরে অংশ নিতে হবে। তাহলে 2 মানে 0.88 গুণ 8, এটা গুণ করলে আমরা পাচ্ছি হলো কি 7.04। ভালো কথা। তারপরে আমাদের আবার কি করতে হবে? এর সাথে আবার 8 গুণ করতে হবে। তাহলে এখানে হবে না 0.04 গুণ 8। তাহলে এখানে আমাদের হচ্ছে 0.32। তার মানে দেখেন আমাদের 4 বার অলরেডি হয়ে গেছে, এখনো নামি নাই। তার মানে আমি এইভাবে যদি অঙ্ক শেষ করতে যাই তাহলে আমাদের কি বোর্ড শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু এটা শেষ নাও হতে পারে। এজন্য আমরা 4 বার করে এখানে রেখে দেবো। তাহলে এখানেও সেম ভাবে এখানে এম এস বি, এখানে হলো এল এস বি। তাহলে এটা হলো 5 2। এটা আমরা এই যে অক্টালে বের করছি সেখানে লিখবো 5 2 7 0। ঠিক অনুরূপভাবে আমরা হেক্সাডেসিমালটাও বের করব। তাহলে হেক্সাডেসিমাল যখন বের করব তখন দশমিক হলো 67, এর সাথে গুণ হবে কত? 16, কারণ এর বেস হচ্ছে 16। 16 দিয়ে যখন আমরা গুণ করব তখন আমরা একইভাবে, তাহলে এখানে 67 গুণ হলো 16, এটা হচ্ছে আপনার 10.72। এর সাথে আবার 16 গুণ হবে। তাহলে এর সাথে যখন আবার আমরা 16 গুণ করব, যে 0.72 গুণ হলো 16, তখন আপনার এখানে হবে 11.52, এর সাথে আবার 16 গুণ হবে। তাহলে 0.52 গুণ হলো 16, তাহলে আমার হচ্ছে 8.32, এর সাথে আবার 16 গুণ হবে। তাহলে আবার 16 যদি আমরা গুণ করি তাহলে 0.32 গুণ হলো 16, তাহলে হচ্ছে আপনার 5.2, 5.2 এটা। তাহলে এটা যখন আমরা গুণ করলাম, করে 4 বার হয়ে গেছে, আমাদের নিয়ম অনুযায়ী আমরা সেম ভাবে লিখবো এমএসবি, এখানে লিখবো এলএসবি, এবার এখানে 10। এবার মজার বিষয় হলো যে আমরা এখানে যা বের হয়েছিল আমরা এখানে তাই দিয়ে দিছিলাম, এখানে যা বের হয়েছিল অক্টালে তাই দিয়ে দিছিলাম, কিন্তু হেক্সাডেসিমালে আমাদের যেটা বের হয়েছে এটা কিন্তু আমরা সরাসরি লিখতে পারবো না। 10 এসে এখানে 10 লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? সে বিষয়টা হলো আমাদের হেক্সাডেসিমালে মৌলিক প্রতীক ছিল কয়টা? 16টা। এই 16টা কিভাবে হয়েছিল? এখানে আমরা একের থেকে মানে 0 1 2 3 4, সরি 4 এই 5 6 এইভাবে ছিল, এইভাবে মনে করেন 9। 9 পরে আমরা কি 10 লিখছিলাম নাকি এখানে আমরা 10 না লিখে এ লিখছিলাম? অবশ্যই আমরা এখানে কি লিখছিলাম? এ লিখছিলাম। তারপরে আমরা লিখছিলাম হলো বি, তারপর হলো সি, তারপর ডি, তারপর হলো ই, তারপর হলো এফ, এইভাবে আমরা লিখছিলাম। তার মানে হলো আমাদের এই এ মানে কিন্তু আমাদের এখানে 10 বোঝাচ্ছে, বি মানে 11 বোঝাচ্ছে, সি মানে 12 বোঝাচ্ছে, ডি মানে 13 বোঝাচ্ছে, এফ মানে 14 বোঝাচ্ছে, মানে ই মানে 14, আর এফ মানে হলো 15 বোঝাচ্ছে। এখন এখানে আমাদের কি লেখা আছে? 10। তাহলে 10 মানে কি বোঝাচ্ছে? এ। তার মানে আমরা এখানে 10 মানে আমরা কি লিখবো উত্তরে? এ লিখবো। দেখেন এখানে 11, 11 মানে কি? বি। তার মানে এখানে আমরা 11 লিখবো না, এখানে লিখবো হলো কি? বি। বাকিগুলো দেখেন আমাদের 8 আছে, 5 আছে। তাহলে 8 এবং 5 এটা কিন্তু আমার এর ভিতরে। তার মানে এগুলো আমাদের লাগতেছে না। তাহলে 10 থেকে 15 পর্যন্ত যখন আমরা এর ভিতরে পাবো তখন 10 থেকে 15 পর্যন্ত ওই সংখ্যাগুলো কিন্তু এখানে লিখতে পারবো না। ওইখানে আমাদের কিভাবে লিখতে হবে? আমাদের এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো লিখতে হবে। আপনারা চাইলে এটা একটু নোট করে নিতে পারেন, যেটা আপনাদের জন্য পরবর্তীতে খুবই উপকার হবে। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো এ, তারপরে লিখবো বি, তারপরে লিখবো হলো
8, তারপর লিখবো হলো 5। এই। তাহলে আমরা এখানে আজকে কি শিখলাম? আজকে আমাদের শিখলাম হলো যে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই রূপান্তরকে মূলত কয়টা নিয়মে ভাগ করা যায়? ৩ টা নিয়মে ভাগ করা যায় বলছিলাম। একটা হলো কি দশমিক থেকে অনুসংখ্যা রূপান্তর। আর একটা শিখছিলাম হলো কি অনুসংখ্যা থেকে দশমিকে রূপান্তর। আরেকটা বলছিলাম যে যেখানে কোনো দশমিক থাকবে না। কি থাকবে? শুধু বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের ভিতরে রূপান্তর হবে। এইবার আমরা আজকের যেটা শিখছিলাম সেটা হলো দশমিক থেকে অনুসংখ্যা রূপান্তর। এই দশমিক থেকে অনুসংখ্যায় রূপান্তর করতে হলে আমাদের এইখানে দশমিক একটা সংখ্যা থাকবে। এই সংখ্যাটা আবার ২ ভাগে থাকতে পারে। একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। এই যে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাকে যখন আমরা যে সংখ্যায় নিয়ে যাব সেই সংখ্যার বেস দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। যদি আমরা বাইরেতে নিয়ে ২ দিয়ে ভাগ, অক্টালে নিয়ে গেলে ৮ দিয়ে ভাগ, হেক্সাডেসিমালে ১৬ দিয়ে ভাগ। এবং অনুরূপভাবে যদি আমরা ভগ্নাংশকে যে সংখ্যা নিয়ে যাব, সেই সংখ্যার বেস দিয়ে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাই দেখেন এখানে গুণ করছি, এখানে গুণ করছি, এখানে গুণ করছি। গুণ করে আমাদের বের করতে হয়েছে। এভাবে মূলত আমরা অঙ্কগুলো কি করব? সমাধান করব। এভাবে আমরা অঙ্কগুলো যদি সমাধান করি তাহলে আমরা খুব সহজে অঙ্কগুলো কি করতে পারবো? সমাধান করতে পারবো। এবং ১ম যখন আপনারা শিখবেন তখন মনে হবে যে মোটামুটি অঙ্ক কঠিন মনে হতে পারে। কিন্তু আপনারা প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো একবারে সহজ। আমি এবং আমাদের যে কোচিংটা এটা হলো আপনার ইউনিক লার্ন। এখানে আপনার অনেক সুন্দরভাবে এবং অনেক ব্যতিক্রমভাবে আপনাদের অনেকটা সহজ করে শেখানো হয় এবং আপনাদের এখানে কিছু আমি বাসার কাজ দিয়ে দিচ্ছি যেগুলো আপনি কি করতে পারবেন, এই বাসার কাজগুলো আপনি খাতায় করে আমাদের এইখানে যে অনলাইনে যে পেজ আছে বা গ্রুপ আছে বা ইউটিউবে যে গ্রুপ আছে এখানে আপনারা কি করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আপনার কমেন্ট বক্সে এই অঙ্কগুলোর সমাধান করে ওইখানে আপনি ছবি দিতে পারেন। এখান থেকে আমরা দেখে দিতে পারবো আপনাদের ছবিটা কেমন হয়েছে। ঠিক আছে? তাহলে আমি এখানে কিছু বাসার কাজ দিয়ে দিচ্ছি HW। সেটা হলো একটা কাজ দিলাম, আরেকটা কাজ হলো বেশি কিন্তু বাসায় কাজ দিলাম না। মাত্র ২ টা বাসায় কাজ দিচ্ছি। ঠিক আছে? তাহলে আপনারা অবশ্যই এই ২ টা কাজ বাসা থেকে করে আমাদের গ্রুপে বা এই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্টে আপনারা কি করবেন? এটা ছবি তুলে দেবেন সমাধান করে। অবশ্যই আমরা এটা কি করে দেব? আপনাদের সঠিক হয়েছে কিনা এটা দেখে দেব। এবং আশা করি সবাই আমাদের অঙ্কগুলো পারবেন। এইভাবে আমরা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে এই যে ৩য় অধ্যায় যে ১ম যে অংশটা সম্পূর্ণটা আমরা শেষ করব। তাহলে এটা কিন্তু আমাদের আজকে দিয়ে ২ নাম্বার ক্লাস। ১ম এ একটা ক্লাস হয়ে গেছে। যারা এই ক্লাস পান নাই তারা অবশ্যই ১ম ক্লাসটা করে নেবেন। আর যারা পাইছেন তারা তো ভালো তাহলে এটা কিন্তু তাদের কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এভাবে আমরা প্রত্যেকটা ক্লাস পার্ট বাই পার্ট সুন্দর করে দেব। তাহলে এখানেও কিন্তু আমাদের ২ টা নিয়ম বাকি থেকে গেছে। এই ২ টা নিয়ম আমরা পরবর্তী ২ টা ক্লাসের ভিতরে সমাধান করে দেব। আপনারা সবাই সেই ক্লাসগুলো দেখবেন, শুনবেন এবং ভালো থাকবেন। এবং আপনারাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সেটা হলো আমাদের যে Facebook বা YouTube বা যে গ্রুপগুলো থাকবে এখানে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং কি করবেন শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকেন এবং সকলের সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ।